স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্থির তড়িতের চতুর্থ ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিজ্ঞানী কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের বৈশিষ্ট্য এবং কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা নিয়ে। তো কুলম্বের সূত্রের আলোচনায় আমাদের আনুষঙ্গিক আরো দু একটা টপিক আলোচনার মধ্যে চলে আসবে। তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এবং আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা, যেটাকে বলা হয় ইলেকট্রিক পারমিটিভিটি। তো এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। এবং যেহেতু আমরা কুলম্বের সূত্র শিখে ফেলবো, সুতরাং কুলম্ব সূত্র রিলেটেড কয়েকটা ম্যাথও আমরা এই লেকচারের লাস্টের দিকে করব। সুতরাং আজকের আলোচনার বিষয় হচ্ছে কুলম্বের সূত্রের ইজ এন্ড এভরিথিং। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে কুলম্বের সূত্র। লিখে ফেলো, কুলম্বের সূত্র, COULOMBS, কুলম্বস ল। 9-10 তোমরা কুলম্বের সূত্র পড়ছো, কিন্তু খুবই সামান্য। এখন আমরা কুলম্বের সূত্রের ডিটেলস আলোচনা করব। তো কুলম্বের সূত্রে যাওয়ার আগে আমি একটু তোমাদের মনে করাই, আমি এই অধ্যায়ের প্রথম লেকচারে আমি তোমাদের স্থির তড়িতের প্রথম সূত্র পড়েছিলাম। স্থির তড়িতের প্রথম সূত্র বলে দুইটা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে এবং দুইটা বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। কিন্তু দেখো, স্থির তড়িতের প্রথম সূত্র থেকে আমরা মান সম্পর্কিত, বলের মান সম্পর্কিত কোনো ধারণা পাই না। অর্থাৎ দুইটা সমধর্মী চার্জ পরস্পরকে কত মানের বলে বিকর্ষণ করবে এবং দুইটা বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কত মানের বলে আকর্ষণ করবে, এই সম্পর্কিত কোনো ধারণা স্থির তড়িতের প্রথম সূত্র থেকে পাওয়া যায় না। তো এই ধারণাটা পাওয়া যায় হচ্ছে কুলম্বের সূত্র থেকে। অর্থাৎ কুলম্বের সূত্র আমাদের বলে দেয় যে দুইটা চার্জ পরস্পরকে কত বলে আকর্ষণ করবে বা কত বলে বিকর্ষণ করবে। তাহলে আমরা আসি, কুলম্ব বলতেছে দুইটা বিন্দু চার্জ। দেখো, চার্জের আকার অনুযায়ী চার্জকে আমরা কিন্তু কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে ছিল বিন্দু চার্জ মানে পয়েন্ট চার্জ, লাইন চার্জ, সারফেস চার্জ, ভলিউম চার্জ। তো কুলম্ব বলতেছে দুইটা বিন্দু চার্জ। বিন্দু চার্জ বলতে খুবই ছোট আকারের দুইটা চার্জ, এই যে এই একটা চার্জ আর এই একটা চার্জ, এটাকে আমরা বললাম Q1 চার্জ, এটাকে আমরা বললাম Q2 চার্জ। তারা পরস্পর নির্দিষ্ট কোনো একটা মাধ্যমে, নির্দিষ্ট একটা দূরত্বে, সেই দূরত্বটাকে আমরা বলতেছি আর দূরত্ব, আর দূরত্ব থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করবে বা যে বলে পরস্পরকে বিকর্ষণ করবে। এটা যদি প্লাস চার্জ, এটা যদি প্লাস চার্জ হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। এটা যদি মাইনাস চার্জ, এটা যদি মাইনাস চার্জ হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। একটা প্লাস আর একটা যদি মাইনাস হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। তো বিজ্ঞানী কুলম্ব বলতেছে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি কি জিনিসের উপরে ডিপেন্ড করে। প্রথম, 1 নম্বর, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের, এই বিন্দু চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক, গুণফলের সমানুপাতিক। দেখো, এই যে বলের মান সম্পর্কিত আমরা ধারণা পেয়ে যাচ্ছি। এই দুইটা চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, সে আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমরা ধরলাম হচ্ছে F। তো এই F হবে চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক। ম্যাথমেটিক্যালি লিখলে Q1 এবং Q2 তাদের গুণফলের সমানুপাতিক। এই জিনিসটা আমরা কুলম্বের সূত্রের এখান থেকে, প্রথম এই যে কথাটা, এখান থেকে এটা লিখতে পারি। তো দেখো, এই চার্জ দ্বয়ের মান যত বেশি হবে, খুবই কমন সেন্স, তাদের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটাও তত বেশি হবে। কারণ এই চার্জের জন্যই আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে চার্জের মান যত বেশি, তাদের মধ্যকার আকর্ষণ বিকর্ষণটাও ঠিক তত বেশি। ক্লিয়ার? এখন শুধু কি মানের উপর ডিপেন্ড করে, আর কিছুর উপর ডিপেন্ড করে না? হ্যাঁ, করে। কিসের উপরে ডিপেন্ড করে? তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে ডিপেন্ড করে। খুবই কমন সেন্স। তাদের মধ্যবর্তী দূরত্ব যদি খুব কম হয় তাহলে আকর্ষণ বলটা বেশি হবে বা বিকর্ষণ বলটা বেশি হবে। আর যখন দূরত্বটা বেশি হবে তখন আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কম হবে। দূরে যাবে তো আকর্ষণ বিকর্ষণ কমবে, কাছে আসবে তো আকর্ষণ বিকর্ষণের মানটা বাড়বে। তো কুলম্ব এটা বলতেছে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান 2 নম্বর চার্জ দ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি লিখে ফেলি, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল F, এটা হবে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R, তাহলে তার বর্গের ব্যস্তানুপাতিক। এই যে আমরা পেয়ে গেলাম 2 নম্বরটা। এখন দেখো, কুলম্ব কি শুধুমাত্র এই দুইটা কথাই বলছে? না, সে কিন্তু আরো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। কি কথা? এই চার্জ দ্বয় পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বল সর্বদাই চার্জ দ্বয়ের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। চার্জ দ্বয়ের কেন্দ্রের সংযোজক সরলরেখা হচ্ছে এইটা। সব সময় আকর্ষণ বা বিকর্ষণ বল এই কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। আমি একটু বুঝাই ব্যাপারটা। এই হচ্ছে একটা বিন্দু চার্জ Q1,
আর এই হচ্ছে একটা বিন্দু চার্জ হচ্ছে সেটা Q2। তাহলে এই দুইটা মনে করো এটাও প্লাস এটাও প্লাস। তাহলে এখন এই চার্জের জন্য এই চার্জটা যে বিকর্ষণ বল, যেহেতু দুইটা প্লাস বিকর্ষণ বল, তো এই চার্জের জন্য এই চার্জটা যে বিকর্ষণ বলটা অনুভব করবে সেটা কোন দিকে হবে? সেটা হবে এই চার্জের কেন্দ্র আর এই চার্জের কেন্দ্রের এই যে সংযোজক সরল রেখা, এই সংযোজক সরল রেখা বরাবর। দেখো এটা প্লাস এটা প্লাস, তাহলে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করে এই কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর বাইরের দিকে বের করে দিতে যাবে, ধাক্কা দিয়ে বাইরের দিকে বের করে দিতে যাবে। তাহলে বিকর্ষণ বলের দিকটা হবে কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর বাইরের দিকে। যদি এটা হইতো চার্জটা হইতো মাইনাস, তাহলে এই চার্জটা ওই চার্জটাকে আকর্ষণ করত। এখন আকর্ষণ করবে কোন বরাবর? কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর। কোন দিকে? এবার আকর্ষণ করে টেনে কাছের দিকে নিয়ে আসবে, অর্থাৎ ভেতরের দিকে। এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল কখনো এই বরাবর বা এই বরাবর বা এই বরাবর ক্রিয়া করবে না। কেন করবে না? কারণ এইটা কেন্দ্রের সংযোজক সরল রেখা না, এটাও কেন্দ্রের সংযোজক সরল রেখা না, এটাও কেন্দ্রের সংযোজক সরল রেখা না। তাহলে চার্জ দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল সর্বদাই কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে আমরা একটু লিখে নিই, এই আকর্ষণ বা বিকর্ষণ বল সর্বদাই চার্জ দ্বয়ের কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে। তো কুলম্বের সূত্র এই তিনটা কথা বলে। এখন এখান থেকে দেখো আমরা কুলম্বের সূত্রের সাহায্যে কিভাবে দুইটা চার্জের মধ্যবর্তী বল পাই, বলের মান পাই, মানের একটা ধারণা পাই। এই দুইটাকে আমি যদি সমন্বয় করে লিখি তাহলে F সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই লিখতে পারি R স্কয়ার। সমানুপাতিক চিহ্ন আছে, সমানুপাতিক চিহ্ন উঠাই দিব, সমান চিহ্ন নিয়ে আসবো। তাহলে অতএব F সমান চিহ্ন দিলাম। তাহলে সমানুপাতিক যে ধ্রুবক, সেই ধ্রুবককে আমরা লিখি হচ্ছে C দিয়ে, 9 10 আমরা লিখতাম Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে R স্কয়ার। তো এইটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এখন এখান থেকে দেখো এই যে C সমানুপাতিক ধ্রুবক, C ইকুয়াল টু আমরা লিখি হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। দেখো একটু মনে করে দেখো 9 10 আমরা এটা লিখতাম 1/4 পাই, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এই এপসাইলন নট কি? এটা আসলে আমরা লিখবো আসলে এপসাইলন। এপসাইলন বলতে বোঝায় কোন মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা। দুইটা চার্জের মাঝখানে কি মাধ্যম আছে, দুইটা চার্জ কোন মাধ্যমে আছে, এটা হচ্ছে সেই মাধ্যমের প্রপার্টি। দুইটা চার্জ যদি শূন্য মাধ্যমে থাকে তাহলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে, দুইটা চার্জ যদি পানি মাধ্যমে থাকে তাহলে তারা পরস্পরকে কিন্তু সেই বলে আকর্ষণ করবে না। শূন্য মাধ্যমে এটাকে আমরা এপসাইলন নট দিয়ে প্রকাশ করি। শূন্য মাধ্যমে এপসাইলন নট এর মান হচ্ছে 8.854 গুণ 10 টু দি পাওয়ার -12। অর্থাৎ এটা মাধ্যমের প্রপার্টি। মাধ্যম চেঞ্জ হলে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটাও কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ চিন্তা করো দুইটা চার্জ সেম দূরত্বে, সেম মানেরই দুইটা চার্জ বায়ুতে আছে আর একবার পানিতে আছে, তাহলে দুই ক্ষেত্রে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা সমান হবে না। মাধ্যম ভেদে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আলাদা হবে। তো সেই মাধ্যমের প্রপার্টি এই সূত্রের মধ্যে কোনটা? এই সূত্রের মধ্যে সেই মাধ্যমের প্রপার্টি হচ্ছে এপসাইলন, যাকে বলা হয় এই কারণে এর নাম হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা। তড়িৎ ভেদন যোগ্যতা, ইলেকট্রিক পারমিটিভিটি। তো এখন এর একক কি হতে পারে দেখো তো। এখানে আমি বসাই F ইকুয়াল টু, সূত্রটাকে সম্পূর্ণ করি 1/4 পাই এপসাইলন নট। 9 10 আমরা C দিয়ে লিখতাম, কিন্তু এখন আর আমরা C দিয়ে লিখবো না, আমরা একবারে লিখবো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে R স্কয়ার। এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এখন এখানে এই যে এপসাইলন নটের মান হচ্ছে এটা, একক কি? একক দেখো এখান থেকে এপসাইলন নটকে এখানে নাও আর F কে নিচে পাঠাও। তাহলে F কে যদি নিচে পাঠাও তাহলে Q1 Q2 মানে কুলম্ব স্কয়ার, নিচে আসে R স্কয়ার, তাহলে মিটার টু দি পাওয়ার -2, আর F যদি নিচে আসে তাহলে নিউটন পার -1। তাহলে এখান থেকে দেখো এই এপসাইলন নটের মান এটা, আর এপসাইলন নটের একক হচ্ছে এইটা। এখন এই 1/4 পাই এপসাইলন নট এটা যদি তুমি বসাও তাহলে C ইকুয়াল টু এই যে টোটাল এই যে অংশটুকু 1/4 পাই এপসাইলন নট এর মান দেখবা আসবে 9 গুণন 10 টু দি পাওয়ার 9। তো আমরা 9 10 যখন ম্যাথ করতাম তখন একবারে এইটার মান C এর মান কনস্ট্যান্ট হিসেবে 9 গুণ 10 টু দি পাওয়ার 9 বসা দিতাম। এখানেও আমরা তাই বসাবো, এই পুরো এতটুকুর মান একবারে আমরা এটা বসাই দিব। যদি শূন্য মাধ্যম না হয়, মনে করো এই চার্জ দুইটা শূন্য মাধ্যমে নেই, শূন্য মাধ্যম হলে তো আমরা এপসাইলন নট বসাবো। আর শূন্য মাধ্যম যদি না হয়, অন্য কোনো মাধ্যম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এপসাইলন বসাবো। তাহলে অন্য কোনো মাধ্যমে হলে এটাকে আমরা এইভাবে লিখবো F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন, এখানে আর এপসাইলন নট লিখবো না, শুধু লিখবো এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে R স্কয়ার। তো এইটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র।
এই এক্সপেরিমেন্ট করেই কিন্তু এই এপসাইলন নটের মানটা বের করা হয়েছে। এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে 4 পাইটা কেন আসলো? এই যে সি কনস্ট্যান্টে আছে, এপসাইলন নট তো বুঝলাম এটা মাধ্যমের প্রপার্টি, প্রশ্ন হচ্ছে এই 4 পাইটা কিভাবে আসলো। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে এই যে বিপরীত বর্গীয় আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক এফ এর। তো নরমালি কোনো প্রাবল্য, ইন্টেন্সিটি এগুলো সর্বদাই বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। মানে ব্যাপারটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, দেখো একটু খেয়াল করো। এখানে মনে করো কোনো একটা ঘরের মাঝে এরকম একটা মোমবাতি জ্বালানো আছে, এটা হচ্ছে ঘরের মাঝখানে। ঘরটা কেমন ঘর? ঘরটা হচ্ছে একটা গোলক আকৃতির ঘর। এই যে আমি আঁকতেছি, দেখো এরকম একটা গোলক আকৃতির ঘর। তাহলে এই মোমবাতির আলো এই ঘরের দেওয়ালে, এই গোলক আকৃতির ঘরের দেওয়ালে পড়বে। তো এই মোমবাতির আলো এই দেওয়ালে পড়বে, এই উপরে পড়বে, এই পাশে পড়বে। তো তুমি মোমবাতির আলোর একটা ইন্টেন্সিটি, একটা প্রাবল্য, মানে কত বেশি উজ্জ্বলতা, কত বেশি আলো দেওয়ালে পড়তেছে সেটা তুমি বুঝতে পারবা। এখন আমি যদি তোমাকে বলি যে ঘরটার একটু বড় করো, আগে এরকম গোলক আকৃতির এরকম একটা ঘর রাখছো, এবার তুমি ঘরটাকে আরেকটু আগের চেয়ে বড় করে দিলা, মনে করো এই ঘরটা রাখলা। এবার তুমি দেখো এই ঘরটা সরায় নাও, এটাকে সরায় নাও, এবং তুমি আগে যে উৎসটা রাখছো, অর্থাৎ আগে যে মোমবাতিটা রাখছো সেই মোমবাতিটাই তুমি রাখো। এবার তুমি দেখো তো এই ঘরের দেওয়ালে যে আলো পড়বে সেইটা আগের ঘরের দেওয়ালে যে আলো পড়তেছিল তার চেয়ে কম মনে হবে না বেশি মনে হবে? তুমি একটু করে দেখো, ঘরের মাঝখানে একটা মোমবাতি রাখবা, সেই মোমবাতির কাছে যদি হাত রাখো তাহলে ওইখানে আলো বেশি, যদি হাতটা দূরে সরাই নিয়ে যাও তাহলে আলো কি হবে? মনে হবে না যে হাতে আলো কম পড়তেছে? তাহলে কি হলো, এই দেওয়ালে এবার আলোর প্রাবল্য, আলোর ইন্টেন্সিটিটা কমে গেল। তো এটা হচ্ছে এই যে বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। কিভাবে? যত দূরে যাচ্ছে তত ইন্টেন্সিটি বা তীব্রতা কমতেছে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে ইন্টেন্সিটিটা কমতেছে। আসলে ব্যাপারটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক নিয়ে। এইভাবে আমরা বলতে পারি না যে এই যে গোলক তল, এই গোলক তলের ক্ষেত্রফলটা যত বাড়তেছে তত এই আলোর ইন্টেন্সিটিটা কমতেছে। তার মানে এই আলোর ইন্টেন্সিটি, তীব্রতা, এটা কার ব্যস্তানুপাতিক? এটা হচ্ছে ক্ষেত্রফলের, অর্থাৎ 4 পাই স্কয়ার, গোলকের ক্ষেত্রফল তার ব্যস্তানুপাতিক। তাহলে 4 পাই কনস্ট্যান্ট, তাহলে আমরা 4 পাই কনস্ট্যান্টকে বাদ দিয়ে রেখে আমরা বলতে পারি না দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো আমার কথাটা? বিপরীত বর্গীয় সূত্র, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যেহেতু 4 পাই কি 4 পাই কনস্ট্যান্ট। তো এই কারণে আসলে মেইনলি এই যে 4 পাই আসে। এরকম তোমরা বিভিন্ন সূত্র দেখবা, ম্যাক্সিমাম যে বিপরীত বর্গীয় সূত্রগুলা, ম্যাক্সিমাম বিপরীত বর্গীয় সূত্রগুলোর ক্ষেত্রে এই যে কনস্ট্যান্ট এটা 4 পাই হিসেবে আসে, কারণ এই যে ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক হারে এই জিনিসটা কমে বাড়ে। এখন দেখো কুলম্বের সূত্র পড়ানোর সময় একটা কথা বলছিলাম যে বিন্দু চার্জ, এই দুইটা যদি বিন্দু চার্জ না হয় তাহলে কিন্তু কুলম্বের সূত্র খাটবে। এখন কথা হচ্ছে বিন্দু চার্জের এক্সাক্ট ডেফিনিশন কি? বিন্দু চার্জের আসলে এক্সাক্ট কোনো ডেফিনিশন নেই, আমরা দুইটা ছোট ছোট চার্জকে বিন্দু চার্জ বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে কত ছোট ছোট দুইটা চার্জকে আমরা বিন্দু চার্জ বলতে পারবো? এই যে ছোট হওয়ার এর কি কোনো পরিমাপ আছে? আসলে কিন্তু পরিমাপ নেই। এটা আমরা আসলে বলতে পারি দূরত্বের উপরে ভিত্তি করে। যেমন চিন্তা করো দুইটা বিশাল বিশাল আকৃতির গোলক চার্জ, এরকম দুইটা বিশাল বিশাল আকৃতির গোলক চার্জ, তারা একটা আছে ঢাকায় আর একটা আছে রাজশাহীতে। তখন আমি এই দুইটাকে বিন্দু চার্জ বলতে পারবো এবং এদের জন্য আমি কুলম্বের সূত্র খাটাইতে পারবো। কিন্তু যদি এমন হয় দুইটা বিশাল বিশাল আকৃতির গোলক চার্জ এটা আছে কোনো একটা টেবিলের তলের উপর, তাহলে একটা টেবিলের তলের উপর কাছাকাছি দূরত্বে এদেরকে কিন্তু আমি আর বিন্দু চার্জ বলতে পারবো না এবং তখন কিন্তু আমি আর কুলম্বের সূত্র খাটাইতে পারবো না। তাহলে ব্যাপারটা হচ্ছে দূরত্বের উপর ভিত্তি করে কিন্তু আমরা এটা বলতে পারতেছি যে কোনটা বিন্দু চার্জ হবে, কোনটা বিন্দু চার্জ হবে না। তাহলে তুমি দেখবা যে চার্জের আকার অনেক বেশি এবং দূরত্ব অনেক বেশি, তাহলে বিন্দু চার্জ বলতে পারি। আর চার্জের আকার অনেক কম, দূরত্ব কম, তাহলে আমরা বিন্দু চার্জ বলতে পারি। তো আশা করি বুঝতে পারছো যে দূরত্বের উপর ভিত্তি করে বিন্দু চার্জ হবে কি হবে না এটা আমরা বলতে পারবো। তো এখন আসো আমরা একটু লিখি শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র। লেখো শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র F। তাহলে দুইটা চার্জ আঁকি একটু, একটা চার্জ একটা চার্জ, দুইটা বিন্দু চার্জ Q1 Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব R। তাহলে শূন্য মাধ্যমে এটা হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই R²। শূন্য মাধ্যমে বল বলে এটাকে আমরা বললাম F0। এবার শূন্য মাধ্যম হতে হবে এমন তো কোনো কথা নেই, অন্য কোনো মাধ্যম হতে পারে। তাহলে অন্য মাধ্যমে F, এই দুইটা চার্জকে, একই দুইটা চার্জ Q1 Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব একই রেখে আমি অন্য কোনো একটা মাধ্যমে নিয়ে গেছি। এখন অন্য কোনো একটা মাধ্যমে, মনে করো এই যে অন্য কোনো একটা মাধ্যম আর Q2 Q1, এই অন্য কোনো একটা মাধ্যমে এই দুইটা চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বিকর্ষণ করবে সেটা হচ্ছে F। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো 1/4 পাই এপসাইলন নট, আর লিখবো না, কি লিখবো
এপসাইলন। ওই মাধ্যমের এই মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে এপসাইলন, আর এই যে শূন্য মাধ্যম এই মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে এপসাইলন নট, মাধ্যমের প্রপার্টি। Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। এটাকে আমরা বললাম 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা বললাম 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে আমরা ভাগ দিয়ে দিই। 1 নম্বর সমীকরণ ভাগ হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে ভাগ দিলে আমরা কি পাই? এফ নট ডিভাইডেড বাই এফ 1/4 পাই এপসাইলন নট, লিখি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার ভাগ 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। তাহলে দেখো এইটুকু আর এইটুকু কিন্তু পুরোটাই কেটে গেল, 1/4 পাই 1/4 পাইও কেটে গেল। তাহলে এফ নট ডিভাইডেড বাই এফ সাজা লিখলে উপরে চলে গেল এপসাইলন এবং নিচে চলে আসলো হচ্ছে এপসাইলন নট। এই এপসাইলন বাই এপসাইলন নট এইটাকে, অর্থাৎ এফ নট বাই এফ, এইটাকে আমরা বলি এটা হচ্ছে কে, একটা ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাটাকে বলা হয় ওই মাধ্যমের, কোন মাধ্যম? এই যে এই মাধ্যম, এই মাধ্যম, ওই মাধ্যমের তড়িৎ মাধ্যামাঙ্ক, তড়িৎ মাধ্যামাঙ্ক, বা বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ইংরেজিতে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখো এই একটা সূত্র পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে আমরা এই পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের সংজ্ঞাটা দিতে পারি। সংজ্ঞাটা আমি মুখে বলতেছি, তোমরা লিখবা। সংজ্ঞাটা আমি দুই ভাবে দিতে পারি। এক, এই এপসাইলন বাই এপসাইলন নট এই অনুপাতের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে এফ নট বাই এফ এই অনুপাতের উপর ভিত্তি করে। তো প্রথমে যদি আমি এপসাইলন বাই এপসাইলন নট এই অনুপাতের কথা চিন্তা করি, তাহলে আমরা এইভাবে বলতে পারি কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতার অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যামাঙ্ক বলে। আর যদি আমি কুলম্ব বলের উপর এই সংজ্ঞাটা দিতে চাই, তাহলে কুলম্ব বলের রেশিও দেখে আমি এইভাবে সংজ্ঞাটা দিতে পারি। এবার দেখো শূন্য মাধ্যমের বলটা কিন্তু উপরে, তাহলে আমাদের বলতে হবে দুইটা চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে শূন্য মাধ্যমে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, ওই একই চার্জ একই দূরত্ব থেকে, খেয়াল করো, ওই একই চার্জ একই দূরত্ব থেকে পরস্পরকে অন্য কোনো মাধ্যমে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে তার অনুপাতকে বলা হয় ওই মাধ্যমের তড়িৎ মাধ্যামাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে তোমরা সংজ্ঞাটা আশা করি লিখে ফেলতে পারছো। তাহলে এখান থেকে দেখো তো এপসাইলন ইকুয়াল টু, আমি এই কথাটা লিখতে পারি না, এপসাইলন হবে এপসাইলন নট ইন্টু কে। কোন বইতে কে এর পরিবর্তে এটাকে এপসাইলন আর দিয়ে প্রকাশ করছে, কোনো সমস্যা নেই, এটা দিয়ে তুমি প্রকাশ করতে পারো। এপসাইলন আর মানে কি? রিলেটিভ পারমিটিভিটি, এটা বোঝা যাচ্ছে। এপসাইলন আর রিলেটিভ পারমিটিভিটি। এপসাইলন আর ইকুয়াল টু কি হবে? তাহলে দেখো তো কে এর পরিবর্তে যদি লিখি, তাহলে এপসাইলন ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন নট, অর্থাৎ কোন একটা মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতার অনুপাতকে ওই মাধ্যমের রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক ভেদন যোগ্যতা বলে। তাহলে তুমি চাইলে এটাকে কে দিয়েও প্রকাশ করতে পারো, তুমি চাইলে এটাকে এপসাইলন আর দিয়েও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা ম্যাক্সিমাম টাইম কে দিয়ে লিখবো, অর্থাৎ এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট কে। এখন দেখো এই যে দ্বিতীয় মাধ্যমে যে বলটা ছিল, অর্থাৎ অন্য যে কোনো মাধ্যমে যে কুলম্ব বলের যে সূত্রটা ছিল, এই সূত্রটাকে এবার আমরা মডিফাই করে যে কোনো মাধ্যমে কুলম্ব বলের জন্য এভাবে লিখতে পারি। এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ছিল, আমাদের এপসাইলন ছিল Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। আমরা এখন আর এপসাইলন লিখবো না। কেন এপসাইলন লিখবো না? কারণ এপসাইলনের সূত্র আমরা পাইছি যে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট কে। তাহলে আমরা লিখবো এপসাইলন নট কে। তাহলে যেখানে এপসাইলন নট কি? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, যার মানটা আমরা জানি 8.854 গুণ 10⁻12। আর কে কি? কে হচ্ছে যে মাধ্যমে আমি কুলম্ব বল বের করতেছি সেই মাধ্যমের তড়িৎ মাধ্যামাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে তোমরা যে কোনো মাধ্যমের জন্য কুলম্ব বলের সূত্রটা এটা মাথায় রাখবা, 1/এপসাইলন নট কে Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। তাহলে এবার একটা জিনিস বলো তো, শূন্য মাধ্যমের জন্য তড়িৎ মাধ্যামাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে শূন্য মাধ্যমের জন্য? এই যে দেখো এখানে দেখো এই এফ নট ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, তারপরে কিছু আছে? কিছু নেই, মানে কত? 1 আছে। তাহলে এপসাইলন নট কত? 1। কে এর মান কত হবে? 1। বা তুমি এখানে চিন্তা করো, এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট কে, কে এর মান কত হলে এপসাইলন আর এপসাইলন নট সমান হবে? অবশ্যই কে এর মান 1 হলে। তাহলে শূন্য মাধ্যমে তড়িৎ মাধ্যামাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে কত? 1। তো এটা এমসিকিউতে অনেক সময় আসে, মাথায় রাখবে এই জিনিসটা। তো এখন আমি যদি তোমাকে একটু প্রশ্ন করি, বলো তো দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে তাদের কুলম্ব বলের মান কত গুণ হবে? মধ্যবর্তী দূরত্ব করা হচ্ছে আর করা হচ্ছে 3 গুণ, আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক
সম্পর্ক, তাহলে 1/3 স্কয়ার, তাহলে 1/9, তাহলে বল হয়ে যাবে কত ভাগ? 9 ভাগের 1 ভাগ। তাহলে দূরত্ব যদি 3 গুণ করা হয় বল হয়ে যাবে 9 ভাগের 1 ভাগ। তো এগুলো এমসিকিউতে আসে, আশা করি অ্যান্সার করতে পারবা। ওকে, এবার আমরা পড়বো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। লিখে ফেলো, নোট করো, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রকে ভেক্টর ফরম্যাটে প্রকাশ করলে কিভাবে সেটা প্রকাশ করা যায় সেটা দেখবো আমরা। তো আমরা একটু আগে দেখলাম দুইটা বিন্দু চার্জ, দুইটা পয়েন্ট চার্জ, এই একটা পয়েন্ট চার্জ আর এই একটা পয়েন্ট চার্জ Q1 Q2, তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, অর্থাৎ তারা পরস্পর r দূরত্ব অবস্থান করতেছে। তাহলে এই চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এই চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা একটু আগে পাইছি 1/4πε0k Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে r²। শূন্য মাধ্যম ব্যতীত যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে সেই ক্ষেত্রে কে হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক। আর যদি শূন্য মাধ্যম হয় তাহলে আর কে লেখার দরকার নেই, সেক্ষেত্রে শুধু ε0, কারণ শূন্য মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ মাধ্যমাঙ্ক কে এর মান হচ্ছে 1। এখন দেখো, এটা হচ্ছে কুলম্ব বল। বল মানে হচ্ছে ভেক্টর রাশি, তার মান আছে এবং দিক আছে। তাহলে কুলম্ব বলেরও মান আছে এবং দিক আছে, মানের পাশাপাশি দিক দিয়েও তাকে প্রকাশ করতে হবে। কিন্তু আমরা এই সমীকরণের এই পাশে, এই যে ডান পাশে যা লিখছি, এটা শুধুমাত্র মান প্রকাশ করতেছে, এটা হচ্ছে কুলম্ব বলের মান, কোনো দিক কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না। তাহলে আমাদের এই কুলম্ব বলকে দিকের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দিকের মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে পারি সেটাই হবে হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তো আমরা প্রথমে একটু বুঝে নিই, এই যে সমীকরণের ডান পাশে যেটা আছে এটা শুধুমাত্র মান প্রকাশ করে। কিভাবে দেখো, 1/4πε0k, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে এর শুধুমাত্র মান আছে। Q1 Q2 তার গুণ, তাহলে Q1 Q2 হচ্ছে চার্জ, তো চার্জ হচ্ছে স্কেলার রাশি, তাহলে Q1 Q2 মান প্রকাশ করে, কোনো দিক প্রকাশ করে না। এবং r², এই r কিন্তু ভেক্টর, কিন্তু r² সেটা কিন্তু স্কেলার। কিভাবে? এই r কে আমি যদি বলি এই যে r ভেক্টর, তার সাথে আমি r ভেক্টরকে ডট গুণ করলাম, তাহলে ডট গুণ করলে r এর মান এবং r এর মধ্যবর্তী কোণের cos θ, তার মানে cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি হচ্ছে 1, তাহলে r গুণ করলে কত হচ্ছে? r²। এই r² আমরা কোন গুণনের মাধ্যমে পাইলাম? ডট গুণনের মাধ্যমে। ডট গুণনের মাধ্যমে আমরা যা পাই সেটা হয় হচ্ছে স্কেলার। তাহলে r² এটা স্কেলার, এর শুধুমাত্র মান আছে। তাহলে দেখো এই সমীকরণে এই যে ডান পাশে যা আছে এখানে কেউ দিক প্রকাশ করে না, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র কুলম্বের সূত্রের মান। এখন আমার এটাকে দিক দিয়ে প্রকাশ করা লাগবে। তো আমি দিক দিয়ে কিভাবে প্রকাশ করতে পারি, এটাই হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তো দেখো, খেয়াল করো, ধরে নিই এই চার্জটাও প্লাস, এই চার্জটাও প্লাস, দুটাই প্লাস চার্জ। তাহলে প্রথমে Q1 চার্জের জন্য হিসাব করি। এই Q1 চার্জকে এই Q2 চার্জ বিকর্ষণ করে এই দিকে সরাই দিবে, এই যে এর উপরে বিকর্ষণ বল এইদিকে কাজ করবে। তাহলে এই যে বিকর্ষণ বলটা, এটা হচ্ছে 1 নং চার্জের উপরে, অর্থাৎ প্রথম চার্জের উপরে। কার জন্য? ডিউ টু 2 নং চার্জ। তাহলে F1 1 নং চার্জের উপর বল, কার জন্য? 2 নং চার্জের জন্য। তাহলে আমরা এই যে বলের মানটা এভাবে লিখি যে F1 2 1 নং চার্জের উপরে বল, কার জন্য? 2 নং চার্জের জন্য। 1/4πε0k Q1 Q2 ডিভাইডেড বাই r², এটা হচ্ছে শুধুমাত্র মান। এখন একটু খেয়াল করো, এর উপরে আমি এটা এই যে ভেক্টর সাইন দিলাম, তাহলে ভেক্টর সাইন দিলে এ পাশেও আমার অবশ্যই ভেক্টর সাইন যুক্ত কিছু একটা আনতে হবে। এখন কোনো একটা মানকে কিভাবে আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি? মনে করো আমি এখানে একটু বুঝাই। আমি মনে করো পূর্ব দিকে, এই যে পূর্ব দিকে আমি কোন একদিন 5 কিলোমিটার গেলাম, তাহলে 5 কিলোমিটার এটা হচ্ছে আমার সরণের মান। এখন আমি যদি এটাকে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কি করতে পারি? এই 5-এর সাথে কি করলে আমি ভেক্টর প্রকাশ করতে পারবো? তাহলে 5-এর সাথে আমি কোন দিকে গেছি? পূর্ব দিকে চিন্তা করি, এটা হচ্ছে x অক্ষ। তাহলে পূর্ব দিক যদি x অক্ষ হয় তাহলে x অক্ষ বরাবর একক ভেক্টর কত? i ক্যাপ। তাহলে 5-এর সাথে তুমি i ক্যাপ যুক্ত করে দাও, i ক্যাপ লাগিয়ে দাও, তাহলে দেখো এটা কিন্তু দিক প্রকাশ হয়ে যাবে। তখন এই যে 5 হচ্ছে শুধুমাত্র মান এবং i ক্যাপ দেখে আমি বুঝবো কোন দিকে গেছি, x অক্ষের দিকে গেছি। তাহলে কোনো একটা মানের সাথে যদি সেই দিক বরাবর একক ভেক্টরটাকে লাগাই দেওয়া হয় তাহলে ওই মানটা কিন্তু ভেক্টর ফরম্যাটে চলে আসে। তাহলে এটা হচ্ছে মান, তাহলে এর সাথে একক ভেক্টর লাগাইতে হবে। এখন একক ভেক্টর কোন দিকে? এই বলটা যেদিকে ক্রিয়া করতেছে একক ভেক্টরটা আনতে হবে হচ্ছে সেদিকে। দেখো কোন একটা মানের সাথে একক ভেক্টর লাগাইলে কিন্তু মানের কোনো চেঞ্জ হয় না, মান যা থাকে তাই, এই যে মান যেটা থাকবে এটাই হচ্ছে পুরাটা মান। তাহলে এর সাথে আমার এখন যুক্ত করতে হবে বলটা যেদিকে ক্রিয়া করতেছে সেই দিক বরাবর একক ভেক্টর। তাহলে তুমি দেখো তো এই বলটা কোন দিকে ক্রিয়া করতেছে? 1 নং চার্জের উপরে বল 2 নং চার্জের জন্য। তাহলে সেই বলটা 2 নং চার্জ থেকে 1 নং চার্জের দিকে না, এই যে তীর চিহ্নটা এইদিকে না,
তাহলে এই আর ভেক্টরটা এটা থাকবে কোন দিকে, এই দিকে, এই দিক বরাবর থাকবে। তাহলে একক ভেক্টর লাগবে হচ্ছে এদিক বরাবর। তাহলে এদের এই যে মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে আর, তাহলে ওই আর এর যদি একক ভেক্টর নিই অর্থাৎ আর ক্যাপ, তাহলে আমাদের হয়ে যাবে। তো এই আরটা হবে কোন দিকে, এই 2 নং চার্জ থেকে 1 নং চার্জের দিকে। মনে করো এটাকে আমরা বললাম এটা হচ্ছে বি বিন্দু, আর এটাকে আমরা বললাম এটা হচ্ছে এ বিন্দু। তাহলে বি থেকে এ এর দিকে একক ভেক্টর হবে। তাহলে এবার দেখো আমি লিখি, অতএব এফ 1 2 উপরে ভেক্টর সাইন 1/4πε0 কে q1 q2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার, এখানে এই একক ভেক্টরের মান। তাহলে আর এর একক ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টর, সাপোজ এ ভেক্টর। তাহলে এ ভেক্টর একক ভেক্টর কি হবে, ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ, তাহলেই তো হবে একক ভেক্টর। তাহলে এই যে এর মান দিয়ে এই যে ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করব, আর এর মান দিয়ে ভাগ করব। তাহলে আর এর মান দিয়ে আমি ভাগ করে দিলাম, তাহলে এটাই হচ্ছে একক ভেক্টর। তাহলে অতএব এখান থেকে f 1 2 1/4πε0 কে q1 q2 ডিভাইডেড বাই, দেখো নিচে দেখো আর স্কয়ার আর আছে, তাহলে কি হইলো এটা আর কিউব, আর এখানে থাকলো হচ্ছে এই যে আর ভেক্টরটা। এখন এই আর ভেক্টরটা কোন দিকে থাকবে, বি থেকে কার দিকে, এ এর দিকে। তাহলে এটা হচ্ছে এই যে নিচে আমি লিখে দিলাম বি থেকে এ এর দিকে, এখানে লিখে দিই বি থেকে কার দিকে, এ এর দিকে। তাহলে এই যে হয়ে গেল কুলম্ব বলের সূত্রটা, এটা ভেক্টর মাধ্যমে এটাকে আমরা প্রকাশ করে ফেললাম। এবার একটা জিনিস একটু খেয়াল করো, আমরা এবার এই 2 নং চার্জের উপরে বল চিন্তা করব। তো আমি একটু চিত্রটাকে আবার আঁকি। এটা হচ্ছে Q1 চার্জ, এইটা হচ্ছে Q2 চার্জ, এটা ছিল বি বিন্দু, এটা ছিল এ বিন্দু, এই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর। এবার দেখো আমি ধরছিলাম যে দুইটা চার্জই হচ্ছে প্লাস। তাহলে এবার 2 নং চার্জের উপরে যদি বল চিন্তা করি, কার জন্য, 1 নং চার্জের জন্য। তাহলে 1 নং চার্জ 2 নং চার্জকে বিকর্ষণ করে ওইদিকে ধাক্কা দিবে, তাহলে এই যে বিকর্ষণ বল কাজ করবে এই বরাবর। তাহলে এটা হচ্ছে কার উপর বল, 2 নং চার্জের উপরে বল। কার জন্য, 1 নং চার্জের জন্য। ক্লিয়ার? তাহলে আমরা যদি এবার লিখি, তাহলে F21 তাহলে কি হবে 1/4πε0 কে q1 q2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। তাহলে ভেক্টর ফরম্যাটে লিখলে উপরে হচ্ছে যে ভেক্টর সাইন দিলাম, তাহলে এই পাশে আবার একক ভেক্টর আনতে হবে। তাহলে অতএব এই ক্ষেত্রে দেখো F21 উপরে ভেক্টর সাইন 1/4πε0 কে q1 q2 ডিভাইডেড বাই আর স্কয়ার আর ক্যাপ। তাহলে এবার এর একক ভেক্টর বসাবো। এখন দেখো এই বলটা কাজ করছে কোন দিকে, এই বলটা কাজ করছে হচ্ছে এ থেকে বি বিন্দুর দিকে। কারণ কার উপর বল, 2 নং চার্জের উপরে বল। কার জন্য, 1 নং চার্জের জন্য। তাহলে দেখো যে দিকটা কোন দিকে, এই যে দিকটা এই দিকের দিকে তাকাও, এ থেকে কার দিকে, বি এর দিকে। তাহলে এবার এখানে আমি যে একক ভেক্টরটা লিখবো সেটা হবে এই যে আর এ থেকে বি এর দিকে, এবং তাকে ভাগ দিব তার মান দিয়ে, মান কত আর। আগের বার মান কত ছিল, মান কিন্তু আর, এখানে মান কত আর। তাহলে এখন দেখো F21 ভেক্টর সাইন 1/4πε0 কে q1 q2 ডিভাইডেড বাই আর স্কয়ার আর, এটা কত হচ্ছে আর কিউব, আর এটা হচ্ছে আর এ বি। তাহলে এইটা হয়ে গেল এই যে ভেক্টর ফরম্যাটে প্রকাশ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই চার্জটা এই চার্জকে যে বলে বিকর্ষণ করে, এই চার্জটা এই চার্জকে সেই বলে বিকর্ষণ করে। কিন্তু এই ক্ষেত্রে বিকর্ষণ বলের দিকটা হচ্ছে এই দিকে, আর এই ক্ষেত্রে বিকর্ষণ বলের দিকটা হচ্ছে এই দিকে, জাস্ট দিকটা ভিন্ন। তাহলে এখন এই দুইটা সমীকরণের দিকে তাকাও, দেখো মান সেম 1/4πε0 কে q1 q2 ডিভাইডেড বাই আর কিউব, এখানেও তাই 1/4πε0 কে q1 q2 ডিভাইডেড বাই আর কিউব, শুধু দিকটা ভিন্ন। দেখো এইখানে আর হচ্ছে বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে, এখানে আর হচ্ছে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই যে দুইটা বলের মান সমান কিন্তু জাস্ট দিকটা বিপরীত। অতএব F12 ইকুয়াল টু F21 মানে সমান, শুধুমাত্র তাদের দিক বিপরীত। তাহলে উপরে যদি এই যে দিক দিই, তাহলে এই সামনে একটা কি দিতে হবে, মাইনাস। ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে প্রকাশ হয়ে গেল। এখন এই জিনিসটাকে অনেক বইতে আরেকটু কঠিন করে লেখা আছে। আসলে কঠিন করে লেখা নাই, মানে দেখে অনেকে ভয় পায় যে কঠিন কিছু একটা লেখা আছে। তো দেখো কি লেখা আছে, এটা আমি একটু বুঝাই দিই। অনেক সময় এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই ঘটনাটা লেখা আছে। দেখো একটু আঁকি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। মনে করো দুইটা চার্জ আছে, এই একটা চার্জ আছে আর এই একটা বিন্দু চার্জ আছে। এটা Q1 চার্জ, এটা Q2 চার্জ। এই Q1 চার্জটা যে বিন্দুতে আছে তার স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1। Q2 চার্জটা যেখানে আছে এর স্থানাঙ্ক x2 y2 z2, আর এটা মূল বিন্দু 0 0 0। এখন দেখো
মূলবিন্দুর সাপেক্ষে আমার Q1 চার্জের যে অবস্থান ভেক্টরটা, সেই অবস্থান ভেক্টরটাকে আমি প্রকাশ করলাম R1 দিয়ে। এটা হচ্ছে অবস্থান ভেক্টর। মূলবিন্দুর সাপেক্ষে Q2 যে চার্জটা, তার অবস্থান ভেক্টরটাকে আমরা প্রকাশ করলাম, এটা হচ্ছে R2 দিয়ে, এই যে উপরে তীর চিহ্ন। এখন দেখো আমরা বের করব যে Q1 চার্জের জন্য Q2 চার্জের উপরে বল এবং Q2 চার্জের জন্য Q1 চার্জের উপরে বল। তো ধরি দুইটাই প্লাস, এটাকে ধরো প্লাস, এটাকে ধরো প্লাস। তাহলে প্রথমে আসো Q1 এর জন্য হিসাব করি। তাহলে Q1 এর জন্য হিসাব করলে দেখো Q2 চার্জের জন্য Q1 এর উপর যে বলটা হবে, সেই বলের ডিরেকশনটা হবে এই দিকে। এই যে Q1 চার্জের উপর হিসাব করতেছি, কার জন্য? Q2 এর জন্য। তাহলে Q2 Q1 কে বিকর্ষণ করে এই দিক বরাবর ধাক্কা দিবে। তাহলে দেখো এই যে দিকটা হবে এই দিকে। তো এইটাকে আমরা বললাম এটা হচ্ছে R ভেক্টর। তাহলে এখন দেখো আমি কার উপর বল হিসাব করব? Q1 এর উপর। কার জন্য? Q2 এর জন্য। তাহলে আমরা লিখি F12 এই 1/4 পাই এপসাইলন নট কে Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে R স্কয়ার এবং একটা একক ভেক্টর। তাহলে এখন দেখো এই একক ভেক্টরটা হবে কার দিকে? আমি কোন চার্জের জন্য কোন চার্জের উপর বল বের করছি? 2 নং চার্জের জন্য 1 নং চার্জের উপরে বল। তাহলে বলটা কাজ করবে কোন বরাবর? এই বরাবর। তাহলে এই যে R ভেক্টর, এই R ভেক্টরের একক ভেক্টর এই বরাবর একক ভেক্টর, এই বরাবর একক ভেক্টর দিয়েই আমার একে গুণ দিতে হবে। তাহলে আমি সেটা করি 1/4 পাই এপসাইলন নট কে Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার, এই যে R ভেক্টর এবং তাকে ভাগ দিলাম তার মান দিয়ে, তাহলে একক ভেক্টর হয়ে গেল। তাহলে এখন কি লেখা যায়? 1/4 পাই এপসাইলন নট কে Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার, R মানে R কিউব, আর এখানে হচ্ছে এই R ভেক্টরটা। এখন একটু খেয়াল করো, দেখো এটা তো আমরা এই যে ভেক্টর ফরম্যাটে আগে যেভাবে লিখছিলাম সেইভাবেই আমরা লিখলাম। এখন এইটাকে একটু অবস্থান ভেক্টরের সাহায্যে R1 এবং R2 এর সাহায্যে R কে প্রকাশ করে কোনোভাবে এটা লেখা যায় কিনা, তো সেটা যাবে। দেখো আমি যদি বলি যে R ভেক্টরটাকে R1 এবং R2 অবস্থান ভেক্টরের সাহায্যে বের করো, তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি খাটাইলে কিন্তু আমি এই R ভেক্টরটা পেয়ে যাব। কার মাধ্যমে? R1 এবং R2 এর মাধ্যমে। দেখি তাহলে এই ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি খাটাও। তাহলে R2 প্লাস R ইকুয়াল টু হবে R1, লিখে ফেলি। R2 প্লাস R ইকুয়াল টু হবে হচ্ছে R1। অতএব R ভেক্টর ইকুয়াল টু হবে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। তাহলে এইটা পেয়ে গেলাম R ভেক্টরটা কার মাধ্যমে? R1 এবং R2 এই দুইটা অবস্থান ভেক্টরের মাধ্যমে। এখন আমি যদি বলি এর মান কত হবে, তাহলে এর মান হবে এই যে দেখো R ইকুয়াল টু এই যে এর মডুলাস, এটা ইকুয়াল টু হবে মডুলাস R1 মাইনাস R2 ভেক্টরের বিয়োগফলের এটার মডুলাস। তাহলে এখন আমি মানটা এখানে এনে বসাই দিই। দেখো তো এখান থেকে F12 ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কে Q1 Q2 ডিভাইডেড বাই R কিউব। তাহলে R মানে কোনটা? এটা। তাহলে এটার কিউব হলে R1 মাইনাস R2 এর কিউব, এই যে মানের কিউব। আর এখানে থাকবে কি? R ভেক্টরটা। তাহলে R ভেক্টর কোনটা? এটা R ভেক্টর R1 মাইনাস R2। তাহলে এটা বসাই দিই R1 মাইনাস R2, এইটা হচ্ছে R ভেক্টরটা। তাহলে দেখো আমরা এই যে ভেক্টরের মাধ্যমে এভাবে প্রকাশ করে ফেললাম। তো অনেক বইতে এইভাবে লেখা আছে, তো দেখে অনেকে ভয় পেয়ে যাও। তো ভয় পাওয়ার আসলে কিছু নাই, এই জিনিস আগের জিনিস, আগে তুমি যা দেখলা ওই জিনিসটাই আমি লিখছি। একটু মনে করো যে একটু কাহিনী করে কঠিন করে মনে হচ্ছে, তো তুমি চাইলে এটা মাথায় রাখতে পারো, না চাইলে দরকার নাই, ঠিক আছে। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, বলো তো এই Q2 চার্জের উপরে বল বের করব কার জন্য? Q1 চার্জের জন্য। তাহলে কি লিখবো? F21, এটা কি হবে তাহলে? 1/4 পাই এপসাইলন নট কে। তাহলে এবার দিকটা হবে উল্টা, এর উল্টা দিকটা হবে। তাহলে উল্টা দিকটা হলে এখানে হবে Q1 Q2 ডিভাইডেড বাই, বলো কি হবে এখানে? এখানে এবার হবে R2 মাইনাস R1 এর মডুলাস কিউব, আর এখানে হবে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 2 নং চার্জের উপরে বল কার জন্য? 1 নং চার্জের জন্য। ভেক্টর ফরম্যাটে আমরা লিখে ফেললাম। মনে রাখার খুব সহজ একটা বুদ্ধি আছে। তুমি দেখো কার জন্য, মানে কোন চার্জের জন্য কোন চার্জের উপরে বল বের করছো? 1 নং চার্জের উপরে বল 2 নং চার্জের জন্য, তাহলে R1 মাইনাস R2 মানে 1 2 1 বিয়োগ 2, ক্লিয়ার। অনুরূপভাবে এখানে দেখো 2 নং চার্জের উপরে বল কার জন্য? 1 নং চার্জের জন্য। তাহলে এখানে কি হবে? 2 বিয়োগ 1, শেষ, হিসাব শেষ। তাহলে এভাবে মনে রাখতে পারো। তো চাইলে এটা মনে রাখবা, না হলে দরকার নাই, ক্লিয়ার। ওকে, এবার একটু আমরা ছোটখাটো পড়াশোনা করি। কুলম্বের সূত্রের বৈশিষ্ট্য। এই আলোচনা থেকেই তুমি বলতে পারবা যে বৈশিষ্ট্যগুলা কি কি। তাহলে প্রথমে দেখো, প্রথম বৈশিষ্ট্যটা 1 নম্বর বৈশিষ্ট্য, যে কুলম্বের সূত্র, এই সূত্র প্রযোজ্য শুধুমাত্র বিন্দু চার্জের
জন্য। এখন বিন্দু চার্জের ডেফিনেশন কি? একটা বিশাল গোলক, মনে করো এর উপরে চার্জ ছড়ানো আছে, তাহলে এটা কি বিন্দু চার্জ? না, এটা কিন্তু বিন্দু চার্জ না। কিন্তু যখন আমি এই এরকম দুইটা গোলককে অনেক দূরে রাখবো, তখন এইটা বিন্দু চার্জ হিসেবে গণ্য হবে। তার মানে দূরত্ব ভেদে বড় বড় চার্জও বিন্দু চার্জ হিসেবে গণ্য হয়। ঠিক আছে, তো এর কিন্তু কোনো এক্সাক্ট ডেফিনেশন নেই, এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার, দূরত্বের সাপেক্ষে আপেক্ষিক। এবার দেখো 2 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা দেখলাম, এই সূত্রে চার্জগুলোর আপেক্ষিক বেগ শূন্য। খুব গুরুত্বপূর্ণ কথা, আপেক্ষিক বেগ শূন্য, অর্থাৎ চার্জ দুইটার মধ্যকার কোনো আপেক্ষিক বেগ থাকতে পারবে না। চার্জ দুইটা স্থির, একজনের সাপেক্ষে আরেকজন। মনে করো এই যে দুইটা চার্জ, এই হচ্ছে দুইটা চার্জ, তাহলে দুইটা চার্জের মধ্যবর্তী এই যে দূরত্ব, এই দূরত্ব চেঞ্জ হবে না। মানে এই চার্জটাকে রেখে এই চার্জটা গতিশীল, তাহলে কিন্তু আমি কুলম্বের সূত্র খাটাইতে পারবো না, বা এই চার্জটাকে রেখে এই চার্জটা গতিশীল, তাহলে কিন্তু আমি কুলম্বের সূত্র খাটাইতে পারবো না। তাহলে দুইটার আপেক্ষিক বেগ হবে শূন্য। কিন্তু দেখো এই যে আপেক্ষিক বেগ কেন বলা হলো, মনে করো একটা ট্রাকের উপরে একটা টেবিল নিয়ে সেই টেবিলের উপরে দুইটা চার্জ রাখছো, এখন ট্রাকটা গতিশীল, তাহলে চার্জ দুইটা কিন্তু অন্য কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল, কিন্তু তারা একজনের সাপেক্ষে আরেকজন স্থির। ওই যে ট্রেনের একই কামরায় মুখোমুখি বসে থাকা দুইজন যাত্রীর মতো ঘটনা, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তাদের আপেক্ষিক বেগ হবে শূন্য। ক্লিয়ার? এবার আসো 3 নাম্বার, এই কুলম্বের সূত্র বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, মানে এই যে এফ সমানুপাতিক 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাকে বলা হচ্ছে বিপরীত বর্গীয় সূত্র। ক্লিয়ার? 4 নম্বর, এই সূত্র চার্জ দ্বয়ের মধ্যবর্তী প্রকৃতির উপর নির্ভর করে। মধ্যবর্তী মাধ্যমের আর কি, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। দুইটা চার্জের মাঝখানে কোন মাধ্যম রাখা আছে তার উপর ভিত্তি করে কি চেঞ্জ হয়? এই যে এপসাইলন নট এগুলো চেঞ্জ হয়। তাহলে এই কারণে মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর এই সূত্রটা ডিপেন্ড করে। তারপরে আসো 5 নাম্বার, চার্জগুলো হতে হবে, বিন্দু চার্জ যেগুলো, চার্জগুলো হতে হবে স্থির, যেটা তো আমরা দেখলাম যে তাদের মধ্যে আপেক্ষিক বেগ শূন্য থাকবে, তার মানে একজনের সাপেক্ষে আরেকজন স্থির। এবং এখানে আরেকটা কথা হচ্ছে কি, সুষমভাবে বিন্যস্ত হতে হবে। সুষমভাবে চার্জ বিন্যস্ত থাকতে হবে। মনে করো কোনো একটা গোলকে, এরকম একটা গোলক, এই গোলকে চার্জ আছে, তাহলে এই গোলকে চার্জ সুষমভাবে বিন্যস্ত থাকতে হবে, মানে সব জায়গায় সমভাবে বন্টিত থাকতে হবে, এরকম চার্জ ছড়াই পড়বে। এমন যদি হয় যে একটা গোলক, এই গোলকের উপরে এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে এক বিন্দুতে, এখানে কোনো চার্জ নেই, তাহলে কিন্তু এসব জায়গা হবে না। তাহলে চার্জ হতে হবে সুষমভাবে বিন্যস্ত, সেই সকল ক্ষেত্রে কিন্তু আমরা কুলম্বের সূত্র খাটাইতে পারবো। ক্লিয়ার? এই জিনিসটা একটু মাথায় রাখবা। কুলম্ব বল সংরক্ষণশীল, মানে কিছু বল আছে সংরক্ষণ করা যায়, কিছু বল আছে সংরক্ষণ করা যায় না। যেমন ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল, তোমাদের ফার্স্ট ইয়ার আমি সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল বুঝাইছিলাম। তো কুলম্ব বল হচ্ছে একটা সংরক্ষণশীল বল, মাথায় রাখবে এই কথাগুলো। আর একটা জিনিস আমরা একটু পড়বো, সেটা হচ্ছে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা, লিমিটেশনস অফ কুলম্বস ল। তো কুলম্বের সূত্রের কি কি সীমাবদ্ধতা আছে এই জিনিসটা আমরা একটু দেখি। তো তোমাদের বইতে দেখবা প্রথমে এই যে সীমাবদ্ধতার কথা উল্লেখ আছে 1 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ। আমি ডিটেলস আলোচনা করতেছি, বাট ডিটেলস লিখবো না, তোমরা একটু কষ্ট করে লিখে নিবা, ঠিক আছে? অনেক বড় কথা, এগুলো লিখবো না, আমি জাস্ট ব্যাখ্যা করে দিচ্ছি। কোন একটা পরমাণু নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা পরমাণু নিউক্লিয়াস, এগুলো হচ্ছে কক্ষপথ, যে কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরতেছে, এইটা হচ্ছে নিউক্লিয়াস। আমি নিউক্লিয়াসটাকে আঁকলাম। কোন একটা পরমাণু নিউক্লিয়াসে থাকে কি, প্রোটন আর নিউট্রন। তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ ধর্মী কণা, নিউট্রনের কোনো চার্জ নাই, বাট প্রোটনের তো চার্জ আছে। তাহলে প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে। প্রোটন চার্জ ধর্মী কণা, তাদের কি চার্জ? পজিটিভ চার্জ। তাহলে তারা পরস্পরকে, এই যে প্রোটন পরস্পরকে বিকর্ষণ করবে, এবং বিকর্ষণ করে দেখো এই নিউক্লিয়াস থেকে ছিটকে বাইরে বের করে দেওয়ার কথা। বিকর্ষণজনিত বলের কারণে, প্রোটনের এই ধাক্কাধাক্কির কারণে বাইরে বের হয়ে আসা উচিত, কিন্তু আমরা নর্মালি কি দেখি, নিউক্লিয়াস থেকে প্রোটন এরকম বাইরে বের হয়ে আসে না। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে নিউক্লিয়াসের ভিতর কুলম্ব বলের সূত্র অনুযায়ী এই প্রোটনগুলা কি পরস্পরকে আকর্ষণ করে না? আকর্ষণ করে, তাদের মধ্যে স্থির এই যে তড়িৎ বল, এটা কুলম্ব বল অবশ্যই কাজ করে। কিন্তু তারপর একটা ঘটনা হচ্ছে, এই নিউক্লিয়াসের মধ্যে আরো একটা কণা আছে,
সেই কণাটা হচ্ছে নিউট্রন। এই যে এর মধ্যে এই যে নিউটন এই কণাগুলো আছে। এখন এই নিউক্লিয়াসের এই নিউটন এবং প্রোটন বা নিউটন বা প্রোটনের মধ্যে আরো একটা বল কাজ করে। এই বলটা হচ্ছে নিউক্লিয় বল। তোমরা নাম শুনে থাকবা, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তো এই নিউক্লিয় বলের তুলনায় এই যে কুলম্ব বল, এই কুলম্ব বল খুবই নগণ্য। অর্থাৎ নিউক্লিয়াসের যে কণাগুলা অর্থাৎ নিউটন এবং প্রোটন এরা পরস্পরকে একটা বলে আকর্ষণ করে ধরে রাখে। এই আকর্ষণ বলটা হচ্ছে নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তো এই নিউক্লিয় বলের তুলনায় এই প্রোটনের যে কুলম্ব বল, এই যে তড়িৎ বল, এটা খুবই নগণ্য। তাহলে খুবই নগণ্য হওয়ার কারণে, নিউক্লিয় বলটা বেশি হওয়ার কারণে প্রোটনগুলো আর নিউক্লিয়াস থেকে বাইরে বের হয়ে আসতে পারে না। কিন্তু ভারী মৌল যেগুলা, যেমন মনে করো যে ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলা, তো এগুলা ভারী মৌল হওয়ার কারণে এদের পারমাণবিক সংখ্যা দেখবা যে 92 আপ আর কি, অনেক বেশি। তখন একটু এই বিকর্ষণ বল আকর্ষণ বলের তারতম্য হওয়ার কারণে একটা দুইটা প্রোটন বাইরে বের হয়ে আসতে পারে। এটাকে বলা হয় তেজস্ক্রিয় ক্ষয়। তো তোমরা তেজস্ক্রিয়তা অধ্যায় এই জিনিসটা সম্পর্কে ডিটেলস পড়াশোনা করবা। তো এখানে কথা হচ্ছে কি যে তড়িৎ বল অর্থাৎ কুলম্ব বল কাজ করে কিনা, কাজ করে, কিন্তু তার তুলনায় নিউক্লিয় বল এত বেশি যে কারণে ওই বলটা আসলে খুবই নগণ্য। ওই বলটাকে আমরা কনসিডারই করি না। তো এই হচ্ছে কুলম্ব বলের একটা সীমাবদ্ধতা। তো এটা তোমাদের বইতে খুব সুন্দর করে লেখা আছে, এটা লিখবা। 2 নম্বর একটা কথা হচ্ছে যে কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। লিখো, কুলম্বের সূত্র আমরা শুধুমাত্র বিন্দু চার্জের জন্য খাটাইতে পারি। অন্য কোনো বস্তুর জন্য কুলম্বের সূত্র খাটানো যাবে না, অন্য কোনো আকৃতির চার্জের জন্য এটা খাটানো যাবে না। যেমন লাইন চার্জ, সারফেস চার্জ বা অনিয়মিত আকৃতির কোনো বস্তুতে চার্জ আছে বা অসম আকৃতির কোনো বস্তুতে চার্জ আছে, সেই সকল ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র খাটাইতে পারি না। কেন পারি না? তার একটা কারণ হচ্ছে এই সকল বস্তুর ক্ষেত্রে, অনিয়মিত আকৃতির বা অসম আকৃতির বস্তুর ক্ষেত্রে, চার্জিত বস্তুর ক্ষেত্রে কেন্দ্রটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি না। এই কারণে কুলম্বের সূত্র খাটানো যায় না। তো লাইন চার্জ, সারফেস চার্জের জন্য আমরা কুলম্বের সূত্র ব্যবহার করে, কুলম্বের সূত্রের ফরম্যাটটাকে একটু চেঞ্জ করে কোনো না কোনো ভাবে আমরা কোনো বিন্দুতে প্রাবল্য বা কুলম্ব বল বের করতে পারি। তো সেই জিনিসটা আমরা পরে দেখবো। তাহলে মাথায় রাখবা, কুলম্ব বল প্রযোজ্য শুধুমাত্র বিন্দু চার্জের জন্য, কোনো অনিয়মিত আকৃতির বস্তু বা অসম আকৃতির বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এবং 3 নম্বর যে সীমাবদ্ধতা, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কুলম্বের সূত্র স্থির চার্জের জন্য প্রযোজ্য। স্থির চার্জের জন্য প্রযোজ্য। চার্জগুলোর মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, চার্জগুলো যদি গতিশীল হয়, একটা চার্জের সাপেক্ষে যদি আরেকটা চার্জ গতিশীল হয়, সেই সকল ক্ষেত্রে কিন্তু আর আমি কুলম্বের সূত্র খাটাতে পারবো না। তাহলে এই যে 3টা ছিল কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। তো কুলম্বের সূত্রের কিছু সীমাবদ্ধতা দূর করা যায়। তো দূর করার জন্য আরো সূত্র লাগে, যেমন গাউসের সূত্রের সাহায্যে কুলম্বের সূত্রের কিছু সীমাবদ্ধতা দূর করা যায়। তো সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে পড়বো। তো এখন আমরা কুলম্বের সূত্র রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো চলো আমরা ম্যাথ প্রবলেমগুলো সলভ করা শুরু করি।